একবার ভাবুন তো, একজন মানুষ সে তার নিজের স্বাস্থ্যের প্রতি একদম উদাসীন ছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে সিদ্ধান্ত নিল আর নয়, এবার নিজের জন্য কিছু একটা করতে হবে, নিজের এই ভাঙাচোরা অবস্থাকে পরিবর্তন করতে হবে। সে তার ডায়েট পুরোপুরি বদলে ফেলল, প্রক্রিয়াজাত খাবার ছেড়ে দিয়ে তাজা শাকসবজি আর প্রোটিন তার প্লেটে জায়গা করে নিল। নিয়মিত শরীরচর্চা করলো, সকালে ঘুম থেকে উঠে হাঁটা শুরু করলো, হালকা ব্যায়াম শুরু করলো। আর অবাক করার বিষয় হলো, কিছুদিনের মধ্যেই তার ওজন কমতে শুরু করলো, তার এনার্জিটা আগের থেকে বেড়ে গেল, তার ঘুম ঠিকঠাক মতো হলো, স্ট্রেস লেভেল কমে গেল। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটা নতুন মানুষ হিসাবে পরিচিত করলো এবং বলল যে বাহ, জীবনটা তো ভালোই চলছে। কিন্তু গল্পের মোড় ঘুরলো এখানেই। তারপর সেই ছেলেটা একদিন তার চেক আপ করতে গেল ডাক্তারের কাছে। ডাক্তার তার রিপোর্টটা হাতে নিয়ে, আপনার বডিতে খারাপ কোলেস্টেরল মানে এলডিএল বেশি, এখন আপনাকে স্ট্র্যাটেজিন নামে এই ওষুধটা আপনাকে নিয়মিত খেতে হবে, না হলে বড় ধরনের হার্টের প্রবলেম শুরু হয়ে যেতে পারে। ছেলেটি পুরোপুরি অবাক হয়ে গেল। সে ভাবলো, আমি তো আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছি, আমার শরীর এতটা ভালো এর আগে কখনো লাগেনি, তবে কেন এই ভয় দেখানো হচ্ছে, কেন আমাকে এই ওষুধ দেওয়া হচ্ছে এবং এই কোলেস্টেরল আমার জন্য কেন এত ক্ষতির কারণ? এই প্রশ্ন শুধু সেই ছেলেটিরই নয়, এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যে ঘুরপাক করে। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করব। কোলেস্টেরল কি আসলে আমাদের শরীরের জন্য এতটা খারাপ, এবং এটা কি আমাদের হার্টের রোগের জন্য একমাত্র এবং প্রধান দায়ী? আর ডাক্তাররা যে স্ট্র্যাটেজিন নামক ওষুধ আমাদেরকে দেয় কোলেস্টেরলের জন্য, সেটা কি আসলে কোনো উপকার আছে, নাকি এর পিছনে অন্য কোনো ভয়ানক গল্প লুকিয়ে আছে? তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আজকের এই ভিডিওটিতে এমন কিছু সিক্রেট এবং এমন কিছু অজানা ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনার এই কোলেস্টেরল নিয়ে জীবনে আর কখনো কোনো মেডিসিন এবং কখনো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন আমরা 50 বছর পিছনে হয়ে আসি। গত শতাব্দী ধরে আমাদের কোলেস্টেরলকে এক ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বই থেকে শুরু করে জনস্বাস্থ্য বিষয়ক সব ক্যাম্পেইনে কোলেস্টেরলকে হার্ট অ্যাটাকের মূল কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ডাক্তাররা অনেক সময় শুধুমাত্র একটা সংখ্যার দিকে তাকিয়ে, যেটা হলো এলডিএল কোলেস্টেরল, যাকে বলা হয় খারাপ কোলেস্টেরল, এই সংখ্যাটা একটু বেশি দেখা গেলেই রোগীকে স্ট্র্যাটেজিন নামে ওষুধ প্রেসক্রিপশন করা হয়। কিন্তু বন্ধুরা, বিষয়টা এতটা সহজ না। বাস্তব গল্পটা আরো গভীরে যদি একটু দেখতে পারি, তাহলে এটার পিছনে এক ভয়ানক রহস্য এবং ভয়ানক মিস ইনফরমেশনের একটা বার্তা আপনি খুঁজে পাবেন। আমরা জানি টোটাল কোলেস্টেরল 200 এর বেশি হয়ে গেলে সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ খাওয়া হয়, আর যদি এলডিএল 100 এর বেশি চলে যায়, সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিন খেতে হবে। এই ধারণাগুলো আমাদের সমাজে এতটাই গেঁথে গেছে যে এর বাইরে ভাবাটা কেমন জানি একটা অপরাধ। কিন্তু সত্যি বলতে কি, স্ট্র্যাটেজিন কোলেস্টেরল কমায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আমাদের জন্য ভালো? আসলে কি এই ওষুধগুলো আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষিত রাখে? কিছু গবেষণায় দেখা গেছে, যাদের কোলেস্টেরল বেশি তাদের অনেকেই দীর্ঘায়ু হন, তাদের স্মৃতিশক্তি ভালো থাকে এবং সঠিকভাবে তারা সুস্থ জীবনযাপন করে। তাহলে কি কোলেস্টেরলকে আমরা ভুলভাবে বিচার করছি? এবার আসা যাক স্ট্র্যাটেজিন ওষুধের কথা। এই ওষুধটি যখন আমাদের শরীরের কোলেস্টেরল কমায়, তখন সে আসলে কোন ধরনের কোলেস্টেরল কমায় জানেন? এটি মূলত ভালো বা ফ্লাফি, যেটাকে এলডিএল কোলেস্টেরলের মধ্যে বেশ কিছু ভালো কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরলগুলো কমায়। কিন্তু যে এলডিএল আমাদের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর, যাকে আমরা অক্সিডাইজড এলডিএল বলি, সেই ক্ষতিকর এলডিএল কে কিন্তু এই ওষুধ তেমন একটা কমাতে পারে না। উল্টো দিকে স্ট্যাটিন ওষুধের একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হলো, এটি আমাদের শরীর থেকে CO-Q10 কোএনজাইম Q10 নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন উপাদান কমিয়ে দেয়। এই CO-Q10 আমাদের শরীরের কোষগুলোর জন্য বিদ্যুৎ উৎপাদন করে। এটি আমাদের শরীরের প্রায় 95% এনার্জির সাথে সরাসরি সংযোগ রাখে। একবার ভাবুন তো, আমাদের হার্ট, আমাদের পেশি, আমাদের যত নার্ভাস সিস্টেম আছে, এগুলোর জন্য কিন্তু হিউজ পরিমাণে এনার্জি দরকার। যখন আমাদের বডির মধ্যে CO-Q10 কমে যায়, তখন আমাদের বডির মধ্যে কি হয়? এর ফলে পেশি দুর্বল দেখা দিতে পারে, আপনি সারাক্ষণ ক্লান্তি অনুভব করতে পারে, এমনকি আপনার হার্টের শক্তিও কমে যেতে পারে। একটি সমস্যার সমাধান করতে গিয়ে হয়তো আমরা বড় আরেকটি সমস্যা তৈরি করে ফেলছি। তাহলে কথা হচ্ছে, আসল যে ঘাতক, আসল যে সমস্যা, সেটা আসলে কি? যদি কোলেস্টেরল ভিলেন না হয়, তাহলে আসলে সমস্যাটা কোথায়? কেন আমাদের হার্টের রোগ হচ্ছে? চিকিৎসকেরা অনেক সময় শুধুমাত্র রক্ত পরীক্ষার সংখ্যার উপরে কেন তাকান, কিন্তু তারা হয়তো মূল কারণগুলো ধরতেই পারছে না। আসল কারণগুলো হলো 3টি শক্তিশালী বিষয়, যা কোলেস্টেরলকে বিপজ্জনক করে তুলছে। প্রথম কারণটি হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আমাদের শরীর যখন কোনো আঘাত লাগে বা সংক্রমণ হয়, তখন শরীরে প্রদাহ সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। কিন্তু যখন এই প্রদাহ বছরের পর বছর ধরে চলতে থাকে, তখন সেটাকে আমরা বলি ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘমেয়াদী প্রদাহ। এই প্রদাহগুলো আমাদের রক্তনালীর ভিতরের দেওয়ালগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে আমাদের যে কোলেস্টেরলগুলো আছে সেখানে গিয়ে জমতে শুরু করে। নাম্বার 2, ইনসুলিন রেজিস্ট্যান্স। চিনি ও কার্বোহাইড্রেটের কারণে শরীরের প্রতিরোধ। আমাদের শরীরে ইনসুলিন নামক একটি হরমোন আছে, যার কাজটি হলো আমাদের রক্তের মধ্যে সুগারকে নিয়ন্ত্রণ করা। আমরা যখন শর্করা বা কার্বোহাইড্রেট খাই, তখন ইনসুলিন নিঃসরণ হয় এবং কোষগুলোকে নির্দেশ দেয় সুগারগুলোকে গ্রহণ করার জন্য। কিন্তু যখন আমরা অতিরিক্ত পরিমাণে চিনি এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট খেয়ে থাকি, তখন আমাদের কোষগুলো ইনসুলিনের নির্দেশ একেবারেই মানতে চায় না। এর ফলে রক্তের ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় এবং ক্ষতিকর যে ছোট এলডিএল কোলেস্টেরলের উৎপাদন বাড়াতে
সাহায্য করে। এর ফলে রক্তের মধ্যে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায় এবং ক্ষতিকর যে ছোট ছোট এলডিএল কোলেস্টেরল গুলো আছে সেগুলোর উৎপাদন বাড়ায়। ইনসুলিন রেজিস্ট্যান্স শুধুমাত্র যে ডায়াবেটিকের জন্যই ক্ষতিকর তা নয়, এটি কিন্তু হার্টের রোগের জন্য একটা প্রধান এবং অন্যতম কারণ। এবং 3 নম্বর কারণ হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস, শরীরে ক্ষতিকর অক্সিডেশন প্রক্রিয়া। আমাদের শরীরে স্বাভাবিকভাবেই কিছু ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, কিন্তু যখন পরিবেশগত দূষণ, টক্সিক, অতিরিক্ত মানসিক চাপ এবং খারাপ খাদ্য অভ্যাসের কারণে এই ফ্রি রেডিক্যালগুলোর পরিমাণ বেড়ে যায় এবং শরীরের কোষগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং তখন যে ক্ষতি হয় তাকেই বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। এই অক্সিডেটিভ স্ট্রেস এলডিএল কোলেস্টেরলকে অক্সিডাইজ এলডিএল এ রূপান্তরিত করে, যা আমাদের রক্তনালীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এবার একটু সহজ করে বলি, কোলেস্টেরল হলো আমাদের বডির মধ্যে ফায়ার ব্রিগেডের মতো। যেখানে কোনো সমস্যা, অর্থাৎ আমাদের বডির মধ্যে যদি কোনো প্রদাহ হয়, সেখানে কোলেস্টেরল ছুটে যায় সে ক্ষত মেরামত করার জন্য। ধরুন আপনার রক্তনালীর দেওয়ালে প্রদাহ এবং আগুন লেগে গেছে এবং ক্ষত হয়েছে, এবং সেই কোলেস্টেরলগুলো সেখানে চলে যায়। ধরুন সেখানে আগুন লেগে গেছে, আগুন নেভানোর কাজ করতে থাকে, এবং আমাদের বডির মধ্যে তো আর আগুন লাগে না, আমাদের বডির মধ্যে হয় প্রদাহ। সেখানে সেই প্রদাহগুলো এবং ক্ষতগুলো মেরামত করার কাজ করে থাকে। তাহলে কি ফায়ার ব্রিগেড আগুন লাগায়? অবশ্যই না, ফায়ার ব্রিগেড আগুন নেভাতে আসে। ঠিক তেমনই কোলেস্টেরল আমাদের বডির মধ্যে প্রধান দোষী নয়, বরং সে একটি সংকেত দেয় যে আমাদের বডির কোথাও ক্ষতিকর প্রদাহ তৈরি হচ্ছে। তাহলে যদি টোটাল কোলেস্টেরল বা শুধুমাত্র এলডিএল দেখে ভয় না পাওয়ার কিছু না থাকে, তাহলে আমাদের আসলে কোন কোন রিপোর্টের দিকে নজর দিতে হবে? যেমন 1 নম্বরে যে পরীক্ষার দিকে তাকাতে হবে সেটা হচ্ছে ব্লাড সুগার, রক্তে শর্করার মাত্রাটা কত। দ্বিতীয়তে হচ্ছে ইনসুলিন, রক্তে ইনসুলিনের মাত্রা কত। উচ্চ ইনসুলিন মানে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। তৃতীয় নম্বর যে রিপোর্টটার দিকে আপনাকে তাকাতে হবে সেটা হচ্ছে A1C, লং টাইম গ্লুকোজ, গত 2 থেকে 3 মাস আপনার রক্তে শর্করার মাত্রা কেমন ছিল। চতুর্থ নম্বর যে রিপোর্টের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এটি এক ধরনের ফ্যাট যা রক্তে পাওয়া যায়। অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট খাওয়ার কারণে এই মাত্রা বেড়ে যায়। উচ্চ ট্রাইগ্লিসারাইড হার্টের রোগীর ঝুঁকি বাড়ায়। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। 5 নম্বর যেটার দিকে তাকাতে হবে সেটা হচ্ছে HDL, যেটাকে ভালো কোলেস্টেরল বলা হয়। উচ্চ HDL আপনার হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। 6 নম্বর যে রিপোর্টের দিকে আপনি তাকাতে পারেন সেটি হচ্ছে VLDL, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটি ট্রাইগ্লিসারাইডের মতোই ক্ষতিকর ফ্যাট গ্রহণ করে। 7 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাইজ অফ LDL। এই টেস্টটা আপনাকে করাতে হবে। ছোট ঘনত্ব LDL কণা, স্মল ডেন্স LDL, এগুলো সহজে আমাদের হার্ট এবং ধমনীর মধ্যে প্রবেশ করতে পারে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে, এবং এরাই কিন্তু আসল ভিলেন। যেটা হচ্ছে লাস্ট প্রোফি LDL, এগুলো সাধারণত নিরাপদ এবং ধমনীর দেওয়ালে সহজে প্রবেশ করতে পারে না। গবেষণায় দেখা গেছে এই ছোট অক্সিডাইজ LDL কণা ধমনীতে ঢুকে প্রদাহ সৃষ্টি করে এবং প্লাক তৈরি করে। আমাদের ইমিউন সিস্টেম এই অক্সিডাইজ LDL কে শত্রু ভেবে খেয়ে ফেলতে শুরু করে, আর তখনই ফোম সেল তৈরি হয় আমাদের ধমনীর দেওয়ালে প্লাক তৈরি করতে শুরু করে, যা আমাদের রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে। বন্ধুরা, কোলেস্টেরল আমাদের শত্রু নয়, বরং কোলেস্টেরল আমাদের প্রকৃত বন্ধু, যেটা আমাদের বডির একটা রক্ষক হিসেবে কাজ করে থাকে। আসল শত্রু হলো ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স আর অক্সিডেটিভ স্ট্রেস। এগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। শুধুমাত্র রিপোর্টের সংখ্যার উপরে ভয় না পেয়ে আমাদেরকে এই রিপোর্টটাকে ভালোভাবে বোঝা দরকার। আমাদের শরীরে একটি জটিল সিস্টেম, শুধু একটি সংখ্যা দিয়ে তাকে বিচার করলে হবে না। স্বাস্থ্য রক্ষার আসল উপায় হলো আমাদের জীবনযাপনের উন্নতি, ওষুধ নয়, বরং জীবনযাপনই দীর্ঘমেয়াদী সুস্থতার চাবিকাঠি। তাই সুস্থ থাকার জন্য আপনার নিজের যে সমস্যাগুলো হচ্ছে, আপনার নিজের যে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন। সবকিছু ডাক্তারের উপরে ছেড়ে দিলে হবে না, কেননা ডাক্তারের মধ্যেও ভালো খারাপ আছে। সবকিছু যদি আপনি ডাক্তারের উপরে ছেড়ে দেন, তাহলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে হয়রানি হতে হবে। এবং আপনি যদি চান যে এই সমস্যাগুলো কোলেস্টেরল এবং LDL যে কোলেস্টেরল, HDL কোলেস্টেরলের সমস্যা আপনার হচ্ছে, আপনি কনসালটেশন নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন। হোমিওপ্যাথিতে কিন্তু খুব দুর্দান্ত এইসবের ট্রিটমেন্ট আছে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।